গেটের বাইরে যখন জিমিন আর ইয়ানোর সঙ্গে করে বাইকে যাচ্ছিল, তখন বিষয়টা মুকলেশের প্রমাণ হিসেবে কয়েকটা ছবি তুলে রাখা। নইলে বোগাম জিনকে বলবে কি করে এদের বিয়ে করে দেওয়া উচিত জলদি। যাক, ভেবেছিলাম বাড়ির ছেলের বউ খুঁজতে কষ্ট হবে না, একজনের সঙ্গী সে নিজে খুঁজে নিয়েছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর, যে রোমিও গলায় বউ নামক গোবরের মালাটা পরিয়ে দিতে পারলেই মুকলেশের বড় একটা দায়িত্ব শেষ হবে। ওদিকে দেখো, তার বউ নার্গিস রেগে গেছে বাদর একটা ছেলেকে। কোথায় থাকে, কি করে আল্লাহ জানে। একবার একটা বিয়ে না করালেই নয়, এমন হকমের ছেলে না দেখলে বউ নার্গিস থাকলে দুজনকে মিলে রাত্রে লুটোচুরি তো অন্তত খেলাতে পারতো। বউ ছাড়া বেঁচে থাকার কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। জুটিহীন করে খোদা এই মনে এত রসকস না দিলেও তো পারতো। ছ্যা, সূর্য ডুবে গেছে, আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গিয়ে গাঢ় নীল অন্ধকার নেমে এসেছে। পুরান ঢাকার সরু গলিতে লণ্ঠনের আলো, সাইন বোর্ডে ঝিকমিকি বাতি আর চায়ের দোকান থেকে ভেসে আসা ধোঁয়া মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। ইউনো আর জিমিন হাঁটছে শাঁখারি বাজারের গলি ধরে। চারিদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টি গন্ধ আর পাথরে ধারে ভাজা বোরন্দার শব্দ। জিমিন এদিক সেদিক তাকাতে তাকাতে বলল, পুরান ঢাকা একেবারে ছবির মতো লাগতে, কত ভিড়, কত আলো। যদিও আমাদের চট্টগ্রাম কম কিসে। ইয়ানু মৃদু গলায় বলল, হ্যাঁ, কিন্তু ভিড়ের ভেতরে কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না। কারো স্বপ্ন গলির মতন শুরু হয়ে যাচ্ছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। জিমিন একটু থেমে যায়, তার চোখ চকচক করে ওঠে শিক কাবাবের দোকানে আগুনে লাগা আলোর। জিমিন উচ্ছ্বাসিত ভাবে বলল, চলুন কাবাব খাই, এত গন্ধ পেয়ে না খেয়ে অন্যায় হবে। ইয়ানো হেসে বলল, ঠিক আছে। তারা এক প্লেট শিক কাবাব আর এক প্লেট শামি কাবাব নিয়ে রাস্তার পাশেই বসে পড়ল। চারপাশে হয়েছে, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ আবার মশলা মাখছে। জিমিন কাবাবের টুকরো মুখে নিতেই স্বাদে চোখ দুটো আপনা আমনি বন্ধ হলো। আহ, দারুণ স্বাদ। ইউনো চোখ মিলে তাকিয়ে বলল, স্বাদ আছে, কিন্তু দেখো আগুন ঝলসাতে কাবাবের ভেতরেও দাগ পড়ে গেছে, ঠিক কিছু মানুষের জীবনের মতো, বইয়ের রঙের ভেতরে পোড়া দাগ। জিমিন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাসির ভান করে বলল, আপনি না থাকলে হয়তো আমি এসব গভীর কথা ভাবতাম না। আমি শুধু এই আলো ঝলমল করা পুরান ঢাকাটাকেই তখন উপভোগ করতাম। ইয়ানো গভীর কণ্ঠে বলল, আলোর আসল সৌন্দর্য তখনই বোঝা যায় যখন কেউ অন্ধকার দেখে আসে। খাওয়া শেষ তারা রিক্সা নিয়ে সদরঘাটে যায়। নদীর ধারে বসে দুজনে হাওয়ায় চুল উড়িয়ে দেয়। দূরে লঞ্চের সাইনের বাজে আলো পানিতে প্রতিফলিত হয়। জিমিন নদীর দিকে তাকিয়ে বলল, নদীটা অত্যন্ত বিচার করে না, শুধু বয়ে চলে। ইউনো চোখ মিলে বলল, ঠিক বলেছ, জীবনকেও নদীর মতো হতে হয় জানো। নানা রকম কোলাহল, দুঃখ, সুখ বয়ে নিয়ে যাওয়া, থেমে না থাকা, কত মিল বলো। জিমিন মৃদু হাসি দিয়ে বলল, তাহলে আজ আমরা জীবনটাকে একটু হলেও নদীর মতো করে উপভোগ করলাম, তাই না? ইউনো মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে মনে রেখো নদীরও গন্তব্য আছে, সমুদ্র, আর আমাদেরও। শুধু পথটা আমরা কেউ জানি না, খুঁজলেও হয়তো পাওয়া যাবে। জিমিন বাসায় ফিরতে ফিরতে রাত 10:30টার কাছাকাছি আনুমানিক বেজে যায়। ইউনো আজকে নাইট শিফট আছে। সে বাড়ির গেটের কাছে জিমিনকে নামিয়ে বিদায় দিয়ে সরাসরি কাজে চলে যায়। গাড়ি চোখের সামনে থেকে যাওয়া পর্যন্ত জিমিন দাঁড়িয়ে থাকে। ইউনো চলে গেলে সে পেছন ফিরতে আচমকা একটা প্রস্তর বুকের সঙ্গে ধাক্কা খায়। নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখলো সুগা দাঁড়িয়ে আছে, বইতে পকেটে হাত গুজে। কি মাতাল তার চাহনি, কি তার সুঠাম দেহ, বাদামি রঙের চোখ দুটো, ঘায়েল করার মতন উজ্জ্বল শ্যামবর্ণে পুরুষটা একটু কম আকর্ষণীয় হলেও পারত। সুগা জিমিনের দিকে তাকিয়ে বলল, তোমার ওইটার প্রুফ লিপস্টিকটা খেয়েছে কি?
সরি, তোমার ওয়াটার প্রুফ লিপস্টিকটা খেয়েছে কি? আমি আর কে? অন্য কেউ? সরুন, রুমে যাব, ঘুম পাচ্ছে আমার। জিমিন কানে তখন এয়ারপড, সে গান শুনছে। সুগা ভ্রু কুচকে তাকে জিজ্ঞেস করলো, সারাদিন গান শুনে খেয়ে কাজ নেই, দেখি কি এমন গান শুনে। সুগা জোর করে টেনে এয়ারপড খুলে নিজের কানের কাছে ধরতেই কেমন যেন চুপ হয়ে গেল। পরক্ষণে এয়ারপড জিমিনের কানে লাগিয়ে দিয়ে বলল, এই গান সবসময় শুনো নাকি? এই গানই কেন শুনবো? আধারের গাওয়া আরো অনেক গান আছে। ওর 16 ব্র্যান্ড ফ্রিজ ওয়াজের নাম শুনেছেন কি? শুনিনি। প্রাচীনকালের মানুষ দেখি। তুমি আমার রুমে যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আপনার রুমে কেন যাব? আমার কি থাকার কোনো জায়গা নেই নাকি? জায়গার অভাব পড়েছে? জিমিন আরো কিছু বলতে যাবে তার আগে সুগা তার দিকে সরু চোখে একবার তাকায়। সে চাহনি দেখে জিমিন বলল, আরে বাবা, চোখ রাঙানোর কি আছে? আমাদের মনে হয় চোখ নাই। আচ্ছা, ঢং করবেন না, যাচ্ছি তো। মনে মনে জিমিন দোয়া ইউনুস পড়তে থাকলো। তা জানি কপালে কোন শনি ঘুরছে। জিমিন যেতেই সুগা ফোনটা বের করে জাংকুককে একটা কল করে বলল, জিমিন সম্পর্কে ডিটেলস চাই আমার, বুঝলি? রাতের মধ্যেই জোগাড় করে দিবি। বলে ফোনটা রেখে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রুমে গিয়ে দেখলো জিমিন নিচ তলায় নেই। মানে কি, এই জিমিন আজকাল বেশি কথায় অবাধ্য হয়ে যাচ্ছে না? সুগা এইসব আচরণ একেবারে অপছন্দ করে সে। সিঁড়ি বেয়ে দোতলায় যেতেই দেখলো জিমিন কর্নারের রুমে দরজা ধরে টানাটানি করছে। বিরক্ত হলো সুগা। তার ঘরে জিমিনকে সে আসতে দিয়েছে, এটাই তো অনেক। এমন হাতাহাতি তো পছন্দ হচ্ছে না। সে জিমিনকে টেনে নিয়ে নিজের কাছে এনে বলল, এটা আমার বাড়ি, তোমার বাহাতারের না। তাই এখানে ভদ্র মানুষের মতো শান্তশিষ্ট ভাবে থাকবে। নিজে তো অভদ্র একটা লোক বলেই জিমি নিজের মুখ নিচে চেপে ধরল। মুখ ফুসকে খালি ভুলভাল বের হয়। যাও, রুমে যাও, আমার অভদ্রতার সঙ্গে পরিচয় করব তোমায়। জিমিন মুখ ভেঙচি কেটে ভেতরে চলে যায়। সুগা দরজার হাতল ধরে টানতেই দেখলো তালা মারা, পাসওয়ার্ড দেওয়া। বদ্ধ দরজার আড়ালে যা আছে তা আড়ালেই থাক। সুগা রুমের কাছে আসতেই দেখলো জিমিন একটার পর একটা পাসওয়ার্ড দিয়েই যাচ্ছে তার বেডরুমের লক। সুগা আসতেই বলল, হ্যাঁ গো সুগা ভাই, আপনি অনেক বড় লোক তাই না? রুমে পাসওয়ার্ড ব্যবহার করেন তো তোমার মতো ফকিনি নাকি? যাও, উল্টো ঘুরো। পাসওয়ার্ড দেখে যদি চোর রুমে ঢুকিয়ে কিছু চুরি করে নিয়ে যাও, তার চেয়েও বড় কথা সুগানি ওয়াজ বেডরুমে চাইলেই সবাই যাওয়ার সৌভাগ্য হয় না। তাহলে আমাকে কেন আনলেন? উফ সোনা বেবি, বেশি বকো না তুমি। জিমিন উল্টো দিকে ঘুরতেই সুগার দরজা খুললো। ভেতরে ঢুকে জিমিন তো অবাক। এত ইউনিক ডেকোরেশন আর এত বিরাট রুম। তার ঘরটা যেন বিশাল অন্দরমহল। প্রচলিত শোবার ঘরের চাইতেই অনেক বড় ও প্রশস্ত। পুরো ঘর জুড়ে কালো রঙের অধিপত্য, দেয়াল গাঢ় কালো ওয়ালপেপার, যার ওপর ঝলমলে সোনালি কারুকাজ আঁকা। মেঝেতে কারো কাঠের ফ্লোরিং, তার উপর বিশাল এক কালো কার্পেট বেছানো, যেখানে পা দিলেই গরমে ডুবে যাওয়া নিশ্চিত। ঘরের মাঝখানে রাখা একটি কিং সাইজের খাট, কালো বালিশ তার উপরে, মাথায় দিকটা উঁচু, চামড়ার কারুকাজ করা। খাটের পাশে দরজার গায়ে ঝুলছে গাঢ় ধূসরে সিল্কের পর্দা। খাটের পাশে লম্বা নাইট ল্যাম্প নরম হলুদ আলো ছড়িয়ে ঘরটাকে অর্ধেক অন্ধকারে ডুবিয়ে রেখেছে। ঘরের ভেতরে আর একটু বেশি আয়ের জাস্ট রুম, যাকে ওয়ার্ক ইনক্লুজেড বলে। ওটা যেন আলাদা এক জগৎ। সেখানকার সব আলমারি, তাক আর হ্যাঙ্গারে কালো রঙের কাঠের তৈরি। সে শৃঙ্খল ভাবে বুঝছে তার অসংখ্য জামা কাপড়, জুতো, পাশের পোশাক কালো রঙের। ঘরের একপাশে কালো বালিশ করা বুকলেটটা সাজানো বই আর কিছু বিরল সিগারেটের আইটেম, প্রাচীন ঘড়ি, শো
পিস আর পুরানো জিনিসপত্র। অন্য পাশে গাঢ় ধূসর কালো সোফাটাতে মাঝখানে কাঁচের টেবিলের ওপরে কালো ক্রিস্টালের ফুলদানি নীল প্রিমরোজ ফুল সাজানো। জিমিনকে খাটের উপর বসিয়ে দেয় সুগা। শাওয়ার নিতে চলে গেল। জিমিন একটু বেশি অবাক, কারণ আজকের মতন বন্ডামি আর পাপ সে বিগত এতদিনে কখনো করেনি। তবে আজকে সুগা ভাই তাকে বকছেও না, মারছেও না। আল্লাহ, জিনে ধরলো না তো? কবিরাজ কিংবা হুজুরকে ডেকে আনবে কি? জিমিন নিজেকে পরিহিত কালো রঙের শাড়িটির দিকে তাকালো। এই ঘরের একটা অংশ মনে হচ্ছে এখন তাকে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুগা গোসল খানা থেকে বের হয়ে এলো। কালো রঙের একটা তোয়ালে পেঁচানো, তার নিচে সুঠাম দেহের ভাঁজ, গালে ভেজা জল থেকে টুপটাপ করে জলবিন্দু গড়িয়ে পড়ছে। সুগা বিছানার দিকে তাকালো। জিমিন সেখানে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। পেটের কাছ থেকে শাড়ি সরে গেছে। সুগা জিমিনের নাভিগঞ্জের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়লো। তারপর এক পা দুই পা করে এগিয়ে এসে ঠিক জিমিনের সামনে এলো। ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করলো, কোনো ভয় দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে। এই মেয়ের কাছে গেলে এলার্জির পরিমাণটা আরো বেড়ে পায়। এলার্জির ইঞ্জেকশন তো এখন মাস্ট হয়ে দাঁড়িয়েছে। সুগা জিমিনে নাভির দিকে তাকিয়ে মনে মনে শুধালো, আমি যা ছুঁই একবার, তাতে অন্য কারো স্পর্শ তো দূরে থাক, বৃষ্টিও আমার সহ্য হয় না। তুমি জিমিন বারবার ওই ভুলগুলো করো যা আমার অপছন্দ। বলে সে ড্রয়ার থেকে সরু ছোট অ্যান্টি কাটারটি বের করে জিমিনের পেট বরাবর ধরে। মুচকি হেসে একটা মৃদু টান দিয়ে মাথায় ঘুম ভেঙে চিৎকার করতেই সুগা চোখ গরম করে মুখ চেপে ধরে তার। সামান্য একটুখানি কেটেছে, তাতেই গরম রক্ত গড়িয়ে পড়ছে। জিমিন চোখের অশ্রু টলটল করছে। সে আর্তনাদ করেও করতে পারছে না। মুখটা যে চেপে ধরে সে পুরুষালী সকল শক্তি খাটিয়ে সেই সুগা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ কণ্ঠে জিমিনকে বলল, তোকে না বলেছিলাম আমার স্পর্শ করা জিনিসকে কারোর দৃষ্টি আমার পছন্দ না? সেখানে বাড়ির পুরুষ তোর শরীরে দেখে গায়ের জ্বালা কেমন করে মেটায় রে? তার আর ইয়নোর সঙ্গে তোর এত কিসের ঘষাঘষি? ওই ইলেকট্রিক চেঞ্জ বাক্সের অফিসের সাদা চামড়া তাই তোর খুব ভালো লাগে? তো ওকে খুশি করে আজকে কত কামালি জানোয়ার। তোর মশাকালীন মতন শাড়ি পরে রং ঢং করা, তাই না? তুই জিমিন সুগাকে দেখেছিস, তার ডার্ক সাইড এখনো দেখা বাকি। সুগার জীবনে দুইটা দরজা, যেখানে আসি সেখানে ভালোই থাক। বদ্ধ দরজার ওপারে গেলে মৃত্যু তো নিশ্চিত। মরণ কাছে আসলে ফিরে যাবে না। মৃত্যু ভাবলেও না তুই কি অপরাধ পাল্লা কতখানি ভারী। মাইন্ডেড। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।